দেখছেন দৃষ্টিভঙ্গি, আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের ওপিনিয়ন পোল। আর আজকে ওপিনিয়ন পোল নিয়ে যাব আপনাদের রাজারহাট গোপালপুর বিধানসভায়। কেন এটাকে আমরা ভিআইপি সিট হিসেবে বেছে নিলাম, আর আগের যে নির্বাচনের ফলাফল তাতে কি ট্রেন্ড ছিল, আসন্ন 26-এর নির্বাচনে কি হতে চলেছে, প্রশ্নোত্তর পর্বে মানুষজন কি বলেছেন, সবটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল অ্যানালিস্ট সিদ্ধার্থ সেনগুপ্ত। একদম প্রথমে আপনাদের দেখাই যে ভিআইপি সিট হিসেবে ওপিনিয়ন পোলে আমরা বেছে নিয়েছি এই বিধানসভাকে, যেখানে বর্তমান বিধায়ক অদিতি মুন্সি, তৃণমূল কংগ্রেসের রাজারহাট গোপালপুর বিধানসভায় অদিতি মুন্সি বর্তমান বিধায়ক। কেন এটি ভিআইপি সিট, আগে শেয়ার করি কিছু পয়েন্ট আপনাদের সঙ্গে। 2001 সালে এই বিধানসভায় প্রথমবার জয়লাভ করেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী। 11 থেকে 21 পর 3বার এই আসন দখলে রাখে তৃণমূল কংগ্রেস। 2019 সালের লোকসভা নির্বাচনে এই বিধানসভা থেকে বিজেপি লিড পেলেও 2024 সালে অতি অল্প ভোটে এই আসন থেকে লিড পান তৃণমূল কংগ্রেসের প্রার্থী। আপনাদের দেখালাম তিনটে কারণ, এবার আরো বিশ্লেষণ করবেন সিদ্ধার্থ। দেখো, আমরা আজকে আলোচনা করছি রাজারহাট গোপালপুর নিয়ে। আর রাজারহাট গোপালপুর এই বিধানসভা আসনটি মোটামুটি গত বিধানসভা নির্বাচনের পর থেকে মানে আমার তো মনে হয় যে বাংলা মানুষের মানে সবার কাছে, মহিলাদের কাছে অন্তত বেশ জনপ্রিয়। কেন কি, যিনি এখন বিধায়ক, তিনি তাদের কাছে প্রত্যেকের কাছে মানে ঘরের মেয়ের মতনই। মানে এটা আমি জাস্ট খালি একটু রাজনীতির বাইরে গিয়ে বললাম। কেন কি, রাজনীতির বাইরে শুধু নয় সিদ্ধার্থ, সেটা হচ্ছে কোনো মানুষ যখন ক্রেডিবিলিটি নিয়ে প্রশ্ন ওঠে বা সে কতটা মানুষের ভরসাযোগ্য, অদিতি মুন্সি সেই ভরসার জায়গাটা কিন্তু খুব স্ট্রং। এটা ঠিক কথা। তুমি ভেবে দেখো, মানে 2021-এর আগে যখন 2021-এ তো অদিতি এখানটা প্রার্থী হন, তো কিন্তু তার আগে পর্যন্ত তুমি ভেবে দেখো তো বাংলার মানুষের কাছে মানে একটা নতুন যেন একটা বাতাস একটা নিয়ে এসেছিল আর কি। মানে সঙ্গীত জগতে গ্রামাঞ্চল বলো শহরাঞ্চল বলো একটা বেশ মানে পরিচিত এবং তাদের প্রত্যেকের কাছে একটু প্রিয়, মানে প্রিয় শব্দটি আমি ব্যবহার করলাম। এবার আসি আমরা রাজনীতির দিকে। এই আসনটিতে তুমি দেখো কোনো এক সময়তে এটি ছিল বামেদের অন্য জায়গার মতো, ঠিক আছে। এই রবীন মন্ডল পর করে বিধায়ক হলেন, মানে হয়েই যেতেন। তো ফলে সেই ক্ষেত্রে তোমার তারপরে এলো তৃণমূল কংগ্রেসের প্রার্থী হলেন, মন্ত্রী হলেন পূর্ণেন্দু বসু, সেগুলো নিয়ে আমরা পরে আসছি। তারপরে এলেন অদিতি মুন্সি। কিন্তু পাশাপাশি তোমার দেখা যাচ্ছে এখানটায় কিন্তু বিজেপির একটি উত্থান কিন্তু হচ্ছে। ফলে এই আসনটির ক্ষেত্রেও কিন্তু একটি নজর থাকছে। এক তো অদিতি বলো বা অন্যান্য যারা বলো, এই ধরনের একটি কারণ যে মানে এই ধরনের সেলিব্রিটি যদি কোট আনকোট আছে। আর দ্বিতীয়ত হলো যে এইখানটাও কিন্তু একটি কম্পিটিশনের একটি সম্ভাবনা প্রবল। মানে বিজেপি এই আসনটি কি দখল করে নিতে পারে, এরকম একটা সম্ভাবনা কিন্তু আছে। ফলে সব মিলে এই আসনটির দিকে যেহেতু নজর থাকবে আমাদের এবং গোটা রাজ্যে, সেই জন্য আমরা এইটা নিয়ে আজকে ভিআইপি সিট আসবো পরের প্লেটে, যেখানে প্রশ্নোত্তর পর্বে আমরা চলে যাব। প্রত্যেকটি বিধানসভার ক্ষেত্রে সেখানকার স্থানীয় মানুষজনের কাছে আমরা যে প্রশ্ন রাখছি, এক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। আসুন দেখে নিই প্রশ্নোত্তর পর্বে ঠিক কি উঠে এসছে। এলাকার বিধায়কের কাজকর্মে আপনি কতটা খুশি, এই প্রশ্ন যখন রেখেছি মানুষজন বলেছেন খুব খুশি 20%, খুশি 24%, মোটামুটি 22%, খুশি নই 17%, অত্যন্ত অখুশি 13%, জানি না 4%। পরের প্রশ্ন রেখেছিলাম আপনার বিধায়ক বদল করতে চান কি, সেক্ষেত্রে না বলেছেন সবচেয়ে বেশি অর্থাৎ 38%, হ্যাঁ বলেছেন 35%, সিদ্ধান্ত নেননি 17%, বলবো না বলেছেন 10% মানুষজন। রাজ্যে সরকার বদলাতে চান কি, এই প্রশ্নের উত্তরে না বলছেন 52% মানুষ, যেটা কিন্তু সবচেয়ে বেশি, এবং হ্যাঁ বলছেন 29% মানুষ। সিদ্ধান্ত নেননি 12%, বলবেন না বলেছেন 7% মানুষ। যে প্রশ্নোত্তর পর্ব এবং তাতে যে শতাংশের হিসেব এসছে পুরোটাই স্ক্রিন জুড়ে রয়েছে। এর যদি আমরা বিশ্লেষণ চাই সিদ্ধার্থর কাছে, সিদ্ধার্থ। হ্যাঁ, তুমি দেখো জানে যে এইখানটা যেটাতে আমরা প্রথমেই দেখাচ্ছি যে বিধায়কের কাজকর্মে খুশি। তুমি দেখো এইখানটায় তো খুব খুশি মোটামুটি মিলে 60% হয়েই গেছে, মানে তার বেশি। ফলে এইখানটায় আর কোনো কিছু নেই, মোটামুটি বিধায়কের কাজকর্মে তুমি খুশি। এইবার যে বিধায়ক বদল করতে চান কিনা, এইখানটায় একটা মজার ব্যাপার দেখো,
35% বলছে হ্যাঁ, মানে বিধায়ক বদল করতে চান। আর তোমার না বলছে, অর্থাৎ চান না হচ্ছে 38%। তাহলে কতটুকু হচ্ছে, মানে 3% এর গ্যাপ এক্ষেত্রে। তাহলে এই জায়গাটায় তুমি একটা অদ্ভুত জিনিস আমরা সমীক্ষাতে পেলাম, যে দেখো তোমার বিধায়কের কাজকর্মে খুশি দেখাচ্ছে কিন্তু 60% এর উপর, তাই তো দেখাচ্ছে। সেক্ষেত্রে তোমার দেখো এইটুকু কম ডিফারেন্স কেন, এটাই প্রশ্ন। এটাই দেখো তাহলে ব্যাপারটা কি, মানে এটা নিয়ে আমরা পরে আসছি। এরপরে দেখো তুমি হচ্ছে রাজ্য সরকার বদলাতে চান কিনা, এখানে অনেক ডিফারেন্স, এখানে চান না প্রায় 52% মানুষ। তাহলে হলোটা কি, তাহলে যখন যেটা আমরা প্রথমে বললাম যে অদিতি হচ্ছে তোমার এতটা মানে প্রত্যেকের ঘরের মেয়ে সবকিছু হলো, তাহলে এইখানটায় তো যা আমাদের উঠে আসছে তাতে তো দেখা যাচ্ছে যে হচ্ছে ব্যক্তি অদিতি নিয়ে যেন কোথাও একটু টানাপোড়েন আছে। তো এইটা নিয়ে আমরা পরে আসছি। টানাপোড়েন আছে কতটা, এবং সেক্ষেত্রে 26-এর নির্বাচনে কি হবে সেটা তো নির্বাচনের ফলাফলের দিনই বোঝা যাবে। তবে সমীক্ষার রিপোর্ট কিন্তু বেশ ইন্টারেস্টিং এসছে। আসবে এবার পরের যে প্লেট, সেখানে অর্থাৎ পূর্বের কিছু ভোটের ফলাফল নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। 2016 বিধানসভা নির্বাচনের যে ফলাফল ছিল আসুন দেখে নিই। তৃণমূলের জয়ের ব্যবধান ছিল 6874 ভোটের, যেখানে বিজেপি টিম করছিল মাত্র 12% প্রায় বলা যায়, কারণ 11.98%। তৃণমূল কংগ্রেসের ছিল 44.30%, বাম কংগ্রেসের জোটের 40.12% এবং অন্যান্য 3.60%। পরবর্তী ক্ষেত্রে 2019-এর লোকসভা নির্বাচনে বিধানসভা ওয়ারি যে ফলাফল, সেই ফলাফল দেখে নি। বিজেপির লিড ছিল 743 ভোটের। 743 মানে এতটাই নেগলিজিবল এটা ভোটের ক্ষেত্রে। কিন্তু দেখুন 41.06, তৃণমূল কংগ্রেসের 40.63, অর্থাৎ খুব সামান্য। কংগ্রেসের 2.72, বামফ্রন্ট 12.87, অন্যান্য 2.72%। 2021-এর বিধানসভা নির্বাচনের ফলাফল দেখে নেব এবার। তৃণমূলের জয়ের ব্যবধান ছিল 25,296টি ভোটের। তৃণমূল কংগ্রেসের প্রায় 50% ভোট এখানে দেখা যাচ্ছে। বিজেপির প্রায় 35% ভোট, সংযুক্ত মোর্চার 13.71, অন্যান্য 2.36%। 2024-এর লোকসভা নির্বাচনে বিধানসভা ওয়ারি যে ফলাফল, এক্ষেত্রে সেটা কি ছিল? তৃণমূলের লিড ছিল 74, মাত্র 74। এই জায়গাটা দেখলেই বুঝতে পারবেন। বিজেপির 40.61 আর তৃণমূল কংগ্রেসের 40.65। 74টি ভোট, বুঝতে পারছেন তো, মানে ঘাড়েটাও বোধহয় এক্ষেত্রে কম বলা হবে। বাম কংগ্রেসের জোট 16.42%, অন্যান্য 2.32%। পুরোটা যেটা 16 সাল থেকে 24-এর লোকসভা পর্যন্ত যে ফলাফল, সেটা রয়েছে স্ক্রিনে। আসবো এর বিশ্লেষণ, সিদ্ধার্থর কাছে জানবো। সিদ্ধার্থ, দেখো প্রথমেই আমরা যেটা বললাম যে এই আসনটা ভিআইপি, আমি প্রথমে ইচ্ছে করে বললাম যে এটা অদিতির জন্য, ধরো এখন আছে আমরা অদিতি মুন্সি এখানকার বিধায়ক, অদিতির প্রতি একটা বাঙালির একটা সেন্টিমেন্ট, ওকে স্নেহ করে বলো বা পছন্দ করে, সব দিক থেকে একটি, যার জন্য মুখ্যমন্ত্রী বলেছেন আমাদের ছোট্ট মেয়ে। তো ফলে এইটা একটা, যে এইটা বাদ দিয়ে তুমি যদি দেখো, আমরা বলেছিলাম যে এইখানটা কিন্তু একটা বিজেপি উত্থান হচ্ছে, এবং বামেদের এইখানটা একটি শক্ত একটা অবস্থান ছিল। মানে বামেদের যখন হচ্ছে তোমার খারাপ অবস্থা, মানে ধরো রাজ্যে নেই, তাও কিন্তু এই সার্কেলটাতে তোমার কিন্তু বামেদের একটি মিনিমাম একটি ভোট তোমার কিন্তু আছে, রয়ে গেছে। সেটা এটা তুমি দমদমে যে কোনো জায়গাতে, দমদমে তুমি উত্তর দক্ষিণ বা যে কোনো জায়গাতে তুমি গেলে কিন্তু এইটাই দেখবে, ঠিক আছে। ফলে এই জায়গাটাতেও কিন্তু তাই। তুমি যেটা বলছিলে একটু আগে, যেটা যে লোকসভা নির্বাচনে তুমি দেখো, লোকসভা নির্বাচনে বামেদের কিছুটা প্রার্থীটা কে ছিল তুমি হয়তো এখন আর বলার দরকার নেই, কিন্তু তা সত্ত্বেও তুমি দেখো এখানটা কিন্তু একটা ভোট শেয়ার কিন্তু রয়েছে, এটা কল্পনাই করা যায় না অন্য জায়গার, অনেক জায়গার মতো। আরেকটাই হলো বিজেপি, আমি বলছিলাম বিজেপির উত্থান হচ্ছে, এটা হলো লোকসভা ভোট, লাস্ট ইলেকশনে 73টা ভোটের ডিফারেন্স, 65%, 61%। পরপর তুমি দেখো, এবার 2016-তে বিজেপি হচ্ছে 11.98, তারপরে তুমি দেখো 19-এর লোকসভাতে বিজেপি 41.06, তারপরে দেখো 21-এর বিধানসভা 34.89, এবার হচ্ছে 24-এর লোকসভা, তাহলে হচ্ছে এখানটা 40.61। তাহলে কি হচ্ছে, বিজেপি গ্রাফটা কিন্তু উঠছে, সেটা লোকসভা বলো বিধানসভা বলো। এবং পাশাপাশি তোমার হচ্ছে বামেদের কিন্তু একটা ভোট রয়েই গেছে।
এই জায়গাটাতে তোমার যেটা বললাম দমদমের যে বিভিন্ন কেন্দ্রগুলোর মতন এইখানটাতেও যদি কোনোভাবে বাম কংগ্রেসের হচ্ছে এই বাম এবং হচ্ছে বিজেপির ভোটটা যদি একদিকে চলে যায়, মানে এই বিরোধী, সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের একটা সমস্যা বলতে চাইছি যে মানে সরকার বিরোধী যে ভোটটা, মানে তৃণমূল বিরোধী যে ভোটটা, সেইটা যদি কোনোভাবে একত্রিত হয়ে যায় তাহলে কিন্তু আর কোনো জায়গা থাকবে না। ফলে এইখানটাতে আর এইবার যেটা আমরা দেখালাম যে আগে স্লাইডে যেটা নিয়ে আমরা বলছিলাম যে অদ্ভুত একটা সমীক্ষাতে উঠে এলো বিধায়কের কাজে খুশি, কিন্তু বিধায়ক বদল করতে চান, আবার এদিকে হচ্ছে তোমার সরকার বদল করতে চান না, সেইদিকে হচ্ছে অনেক বড় আর কি মানুষের হচ্ছে রায় এসছে। কেন এই জায়গাটা হলো, এই জায়গাটা তুমি যদি দেখো রাজারহাট গোপালপুর, এটা ভীষণ ভাবে কিন্তু সবসময় দেখে এসছে রাজনৈতিক ব্যক্তিত্বদের। দেখো তুমি বামেদের ক্ষেত্রে আমি প্রথমে তোমাকে বললাম হচ্ছে যে এই রবীন মন্ডলটা হচ্ছে দীর্ঘদিন ধরে আসছে, তারপরে ওরকম এলো। এবং তুমি দেখো বামেরা কিন্তু যখন এইখানটাতে হচ্ছে 11-র পরে যখন হচ্ছে পূর্ণেন্দু বসু হচ্ছে কেন ক্যান্ডিডেট করলেন, পূর্ণেন্দু বসু তো একসময় বাম ঘরানা থেকেই আসা, সেই সময় জমি আন্দোলনের সঙ্গে যুক্ত, সেই সময় থেকে হচ্ছে মমতা ব্যানার্জি ওনাকে ক্যান্ডিডেট করলেন এবং জয়লাভ করলেন। এবং সেই সময় কিন্তু বামেরা প্রার্থী করছে নেপাল দে ভট্টাচার্য বা এরকম নামগুলো। ফলে সেই ক্ষেত্রে তোমার অদিতি কিন্তু সেক্ষেত্রে তথাকথিত হচ্ছে রাজনৈতিক কোনো হচ্ছে ব্যক্তিত্ব নয়, এবং রাজনৈতিক প্রেক্ষাপট থেকেও তো ওর আশা আসেনি। ফলে শিল্পী হিসেবে তোমার অদিতির প্রতি একটা মানুষের ভালোবাসা সবকিছু আছে। এইবার হচ্ছে অদিতি যদি প্রার্থী হয়, একটা অদিতির কাছে কিন্তু পরীক্ষাটা হলো এই সমীক্ষাটা সেটাই বলছে, সেটা হচ্ছে অদিতি এবার কিন্তু হচ্ছে তোমার শিল্পী হিসেবে কিন্তু আর মানুষ আর দেখবে না। স্বাভাবিক, কারণ আমরা যখন প্রতিনিধি পাঠাচ্ছি তখন তো তাকে শিল্পসত্তা অন্যদিকে আর রাজনৈতিক ব্যক্তিত্ব, ওটা তোমার এইবার কিন্তু 5 বছর তার হয়ে গেছে, সেই জায়গাগুলো পরীক্ষা করার মানুষ পরীক্ষা করে নিয়েছে, তাকে দেখে নিয়েছে। ফলে এখন যে আমাদের শিল্পী মানে ওই যে অদিতির যে সত্তাটা সেটা কিন্তু আর এখানে নেই, সেখানে পুরোপুরি ভাবে 100% হচ্ছে রাজনীতিবিদ হিসেবে মানুষজন এখানটা দেখবে। এখন যিনি হচ্ছে বিজেপির হচ্ছে রাজ্য সভাপতি পদ শ্রমিক ভট্টাচার্য, মানে ফলে লড়াইটা কিন্তু সেই সময়টা শ্রমিকের কিছু ব্যক্তিগত সমস্যা ছিল, সেইটা প্রচারে আর কি উঠে এসেছিল। আমার তো মনে হয় সেইটা যদি না উঠতো তাহলে হয়তো শ্রমিক এই আসনটি জিতে মানে বের করে গিয়ে, অর্থাৎ দলীয় কোন্দল বা বিভিন্ন রকমের উত্থান পতন টানা পড়েন ছাড়া যদি থাকতেন তাহলে হয়তো শ্রমিক ভট্টাচার্য জয়ী হলেও হতে পারতেন। ফলে তোমার এই জায়গাটা কিন্তু তৃণমূলের কাছে কিন্তু একটা অশনি সংকেত হয়ে রয়েছে, আমার তো তাই এখনো অবধি রয়েছে। সমীক্ষা তো তোমার দেখো। আসছি এবার পরের প্লেটে যাব। এই মুহূর্তে যদি নির্বাচন হয় কি ফলাফল উঠে আসতে পারে, অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে যদি রাজারহাট গোপালপুর এই বিধানসভায় নির্বাচন হয় তাহলে কি উঠে আসতে পারে আসুন দেখে নিই। যেখানে 4টে বক্স রয়েছে, অন্যান্য, সংযুক্ত মোর্চা, বিজেপি এবং তৃণমূল কংগ্রেস, প্রত্যেকটি দলের সমর্থকরা রয়েছেন। ভাবছেন কত পার্সেন্টেজ আসছে, আসুন দেখে নিই কি হয় একটা মনোভাব নেই। অন্যান্য ক্ষেত্রে 0.4%, সংযুক্ত মোর্চা 11%, বিজেপি 38%, তৃণমূল কংগ্রেস 47%, অর্থাৎ প্রায় 9% ডিফারেন্স এখানে কিন্তু দেখা যাচ্ছে। পরের স্লাইড কি বলছে, যেখানে বলা হচ্ছে সম্ভাব্য জয়ী এই মুহূর্তে যদি দাঁড়িয়ে নির্বাচন হয় রাজারহাট গোপালপুর এই বিধানসভার ক্ষেত্রে তাহলে সম্ভাব্য জয়ী হবে তৃণমূল কংগ্রেস। এই ফলাফলের রাজনৈতিক তাৎপর্য কি রয়েছে চলুন দেখে নি সেটাও। লোকসভায় হাড্ডাহাড্ডি লড়াই হলেও বিধানসভায় সন্তোষজনক ব্যবধানে এগিয়ে থাকতে পারে তৃণমূল কংগ্রেস। শিল্পী হিসেবে নয় বরং রাজনৈতিক ব্যক্তি হিসেবে এবার অদিতি মুন্সিকে এই লড়াইতে অবতীর্ণ হতে হবে, যেটা সিদ্ধার্থ বলছিল একটু আগে। বামেদের ভোট শতাংশের ওপরে এই কেন্দ্রে নির্ভর করবে তৃণমূল কংগ্রেসের জয়ের ব্যবধান। অর্থাৎ আমি কেমন ক্রুজে ব্যাট চালাচ্ছি সেটা তো বটেই, তার সঙ্গে অপোনেন্ট কিভাবে খেলছে সেটাও একটা বড় ফ্যাক্টর হতে চলেছে। এবার তোমার কাছ থেকে এই পয়েন্টগুলোর বিশ্লেষণ শুনবো, যদিও তুমি এতক্ষণ এগুলোই বলছিলে। কথাটাই ওটা আমি ধরে রেস্টে ধরে বলি, ওটা বেশ মজার কথা যে হয় না, মানে কিছু ক্ষেত্রে মানে যে আমরা বলি যে মানে হচ্ছে যে আমি তো রেডি, কিন্তু আমি তাতে কতটা পারফর্ম করতে পারবো সেটাও নির্ভর করছে মানে ফল কিরকম করবো। এই ক্ষেত্রে তাই তৃণমূল আমি যেটা আমরা বললাম এটা স্বাভাবিক, মানে খুব খারাপ অবস্থা গোটা রাজ্যে যখন বামেদের কিন্তু একটা নির্দিষ্ট ভোট এইখানটা থেকেই যায়, সেই ভোটটাই কিন্তু হচ্ছে তৃণমূলের ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ এখনো পর্যন্ত দিয়ে আছে। কারণ কেন কি তোমার যখন দেখো তোমার যদি একটা বিরোধী শক্তি যখন উত্থান হচ্ছে সেই ক্ষেত্রে তোমার
ওই ভোটটা, বিরোধী ভোটটা যদি কিছুটা ভাগ হয়ে যায় তাহলে কিন্তু এটা স্বস্তির নিঃশ্বাস ফেলে শাসক দল। এক্ষেত্রে আমরা যেটা এখানটা দেখাচ্ছি, লোকসভায় হাড্ডাহাড্ডি লড়াই হলো, কেন দেখো লোকসভা তো লোকসভাই, কারণ ওটার একটা আলাদা গুরুত্ব থাকে, এটা নতুন করে বলার কিছু নেই। হাড্ডাহাড্ডি লড়াই হলো, বিধানসভায় হচ্ছে সন্তোষজনক ব্যবধানে এগিয়ে থাকতে পারে তৃণমূল কংগ্রেস। তার কারণটাই হচ্ছে ওইটা যে এই এলাকায় এখনো পর্যন্ত বিরোধী ভোটটা এক হচ্ছে না। যদি এক না হয়ে থাকে তাহলে তোমার হচ্ছে এইটা হচ্ছে একটা নিশ্চিত, মানে তৃণমূল কংগ্রেস একটা নিশ্চিত দেখলো এটা। ফলে এখন যেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসকে দেখতে হবে যেন একটা কোনোভাবেই যেন এই মানে ভোটটা না এক জায়গায় না আসে, এটার একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। এটা তো জোর করে হয় না। তারপর এইখানটাতে দেখতে হবে যদি বামেরা একটা সুকল একজন একটু তথাকথিত আর কি একটু ভালো প্রার্থী, মানে পরিচিত প্রার্থী দিয়ে দিল, আর ওই দিক দিয়ে বিজেপিও দিয়ে দিল, ফলে কি হলো দুদিকটা থেকেই তো একটা কাটবে। ফলে এই জায়গাটায় যদি কেউ যদি একটু মানে প্রার্থী নির্বাচন বিরোধীদের, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট। অর্থাৎ যে তিনটে পয়েন্ট আপনারা দেখলেন তার সঙ্গে সিদ্ধার্থর বিশ্লেষণও শুনলেন। যে কথা বলছিলাম আমি, যে আমি ক্রিজে কেমন ব্যাট করব আমি তো জানি, আমি প্রস্তুতি নিয়েছি, কিন্তু অপোনেন্ট টিম কি করবে সেটাও এক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াতে চলেছে, অন্তত রাজারহাট গোপালপুর বিধানসভার ক্ষেত্রে। আজকে রাজারহাট গোপালপুর বিধানসভা নিয়েই আলোচনা করলাম। ধন্যবাদ আপনাদের যারা আমাদের সঙ্গে ছিলেন, ধন্যবাদ সিদ্ধার্থকে এত সুন্দর করে বিশ্লেষণ করার জন্য। আজকের মতন এই পর্ব এখানেই শেষ করছি। আগামী পর্বে আবারও আমরা ফিরে আসছি ওপিনিয়ন পোল নিয়ে। দৃষ্টিভঙ্গির সঙ্গে থাকুন, কারণ পরবর্তী ভিআইপি সিট ওপিনিয়ন পোলের ক্ষেত্রে সুজাপুর বিধানসভা।